আজকে সারা বাংলার চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে, কেননা সেখানে 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি ছিল। এবং সেই মামলায় কিন্তু ভয়ঙ্কর পর্যবেক্ষণ উঠে এলো। নিয়োগ দুর্নীতির স্পন্সর হচ্ছে রাজ্য সরকার। মমতা প্রশাসনের দিকে ভয়ঙ্কর অভিযোগ সুপ্রিম কোর্টের দিকে। এবং সেখানে মাননীয় প্রধান বিচারপতির সামনে এই কথা যখন উঠে এলো, তখন কিন্তু এই রাজ্য প্রশাসনের অস্বস্তি অনেকটাই বেড়ে গেল। আপনারা জানেন যে এপ্রিল মাসে এখানে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই 26,000 চাকরি বাতিল হয়ে যায়। কেননা এখানে যোগ্য অযোগ্য সেটাকে কিন্তু আলাদা করা যাচ্ছিল না। তার 48 ঘন্টার মধ্যেই তড়িৎ গতিতে রাজ্য সরকার, এসএসসি সকলে মিলে চলে যায় সুপ্রিম কোর্টে। যে করে হোক অবৈধভাবে এই তোলামুলিরা যে কোটি কোটি টাকা তোলামুল করে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে, নাহলে বোধহয় পিঠের চামড়া থাকবে না। আর সেই মামলারই শুনানি চলছে দীর্ঘদিন ধরে। এবং এর আগে যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, সেই ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের আমলে অজ্ঞাত কোনো এক কারণে বারবার এই শুনানি পিছিয়ে যাচ্ছিল। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না তিনি যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন, তখন তিনি অনুধাবন করলেন এই মামলার গুরুত্ব এবং এখানে তড়িৎ গতিতে এর শুনানি করার তিনি চেষ্টা করছেন। যদিও সুপ্রিম কোর্টের আরো অনেক মামলা রয়েছে, ফলে কিছুটা হলেও ডিলে হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট শুনানিটা তো হচ্ছে। এবং সেখানে কিন্তু পদে পদে ঠক্কর খেতে হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই শুনানি ছিল। এবং এর আগে যে দু তিনটি শুনানি হয়েছে সঞ্জীব খান্নার আমলে, সেখানে মূলত যাদের চাকরিটা চলে যাবে তাদের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্য শোনা হয়েছে। কিন্তু যারা বলছেন যে দুর্নীতিটা হয়েছে এবং এই যে ডিভিশন বেঞ্চের রায় সেটাই সঠিক, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের কিন্তু শুনানিতে কখনো পার্টিসিপেট করার মতো জায়গা তৈরি হয়নি। আজকে মূলত ছিল বিকাশ বাবুদের কথা বলার পালা। এবং সেখানেই কিন্তু মারাত্মক কথা তুলে ধরলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তিনি বললেন যে রাজ্য সরকার এই দুর্নীতি স্পন্সর, এমন ভাবে দুর্নীতি করা হয়েছে যাতে অবৈধ কারা সেটা বোঝা না যায়। এই ভয়ঙ্কর কথা তুলে ধরলেন এবং তার সপক্ষে তিনি একাধিক প্রমাণ তুলেছেন। এবং সেই প্রমাণের বেসিসে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার অনেকটাই কনভিন্সড, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য। এখানে মূলত যে যে জিনিসটা হয়েছে, যে দেখুন এখানে যে একটা দুর্দান্ত রকমের দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিবাজদের আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মমতা সরকার, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। এখানে নতুন করে কিছু বলার জায়গা নেই। কিন্তু মাননীয় সঞ্জীব খান্না যেটা বারবার করার চেষ্টা করছেন, ওই ঘুরপথে এদিক ওদিক অনেক কথা বলে পুরো ব্যাপারটাকে কেঁচিয়ে দেওয়ার চেষ্টা না হবে না। এখানে মূলত তিনি শুনানিতে যেটা তুলে ধরতে চাইছেন খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল, সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কি কোনো রকমের সেগ্রিগেশন করা সম্ভব? যদি সেগ্রিগেশনটা করা যায় তাহলে যোগ্য যারা তাদের চাকরিটা থাকবে, আর যদি সেগ্রিগেশনটা করা না যায় তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাই বহাল থাকবে, অর্থাৎ এই 26,000-এর পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করতে হবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই 26,000-এর পুরো প্যানেল বাতিল হলে সেখানে যোগ্য কিছু মানুষের চাকরি চলে যাবে এবং তারা কিন্তু অসুবিধায় পড়বেন। ফলে মানবিকতার দিক থেকে দেখতে গেলে সেই জায়গাটা তো অস্বস্তিকর। সুতরাং এই শুনানিটা তিনি বিস্তারিতভাবে করছেন এবং প্রত্যেকটা পয়েন্ট তিনি বোঝার চেষ্টা করছেন, যাতে কোনো রকমে এই মমতা প্রশাসনের প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে ছাপিয়ে গিয়ে সত্যিই যদি যোগ্য অযোগ্যতাকে সেগ্রিগেট করা যায় এবং যোগ্যদের চাকরিটাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়। কলমের এক খোঁচায় 26,000 চাকরি তুলে দেওয়া যা মমতারা করেছে, সেই জায়গা থেকে তো আর কোনো উপায় থাকছে না। কিন্তু যদি উপায়টা বার করা যায়, এই জায়গাটাই কিন্তু বারবার করে হচ্ছে। কিন্তু আজকে যখন বিকাশবাবুরা বলতে ওঠেন, তখন কার্যত মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় সঞ্জয় কুমারের চক্ষু ছানা ভরা হয়ে যাওয়ার জোগাড়। কেননা তারা এখানে ওই বাগ কমিটির রিপোর্ট তুলে ধরেছেন, পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে ওই কোটি কোটি টাকার পাহাড় তার বান্ধবীর ফ্ল্যাটে, সেইটা নিয়ে তুলে ধরেছেন। এখানে মন্ত্রীর মেয়ে কিভাবে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে সেগুলো তুলে ধরেছেন। কত রকমের দুর্নীতি হয়েছে এবং এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হলে এই জায়গাটা হয় না, সেগুলো তুলে ধরেছেন। র্যাঙ্ক জাম্পিং, একজনের র্যাঙ্ক আছে 100, একজনের র্যাঙ্ক হয়েছে 10, যার 10 তাকে 100 করে দেওয়া হয়েছে, 100টাকে 10-এ নিয়ে চলে আসা হয়েছে। ফলে ওই অযোগ্যকে ঘুষ নিয়ে এই তোলামুলিরা চাকরি করিয়ে দিয়েছে, আর যে যোগ্য সে বসে বসে আঙুল চুষছে। সে না পাচ্ছে তার যোগ্যতার সম্মান, না তার যোগ্যতার ভিত্তিতে আমাদের পরবর্তী প্রজন্ম যে তৈরি হবে সেই জায়গাটাকেই শেষ করে দিয়েছে এই তোলামূল সরকার। এই অভিযোগ আজকে উঠে গেছে সুপ্রিম কোর্টে।
এর পাশাপাশি নম্বর বাড়ানো। একজনের 23 নম্বর পেয়েছে পরীক্ষা দিয়ে, আর যেটা ওই সার্ভার কারোর একটা বাড়ি থেকে পাওয়া গেছে, যেটা এসএসসির কাছে নেই, যেটা ওই নাইসা বলে একটা কোম্পানিকে চুপি চুপি দেওয়া হয়েছে, তাদের কাছে অবধি নেই, তাদের এক অধিকর্তার বাড়ি থেকে পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে সেই সার্ভারে গিয়ে সেটা 53 করে দেওয়া হয়েছে, 23 হয়ে গেছে 53। এরকম ভুরি ভুরি জায়গা রয়েছে। এমনকি শূন্য খাতা জমা দিয়েছে তারা অবধি চাকরি পেয়ে গেছে। কোটা কোটা সিস্টেমে গন্ডগোল করা হয়েছে। এসসি এসটি বা মহিলা সংরক্ষণ যে জায়গাগুলো রয়েছে সেইখানে অন্য র্যাঙ্কের অন্য অন্য কোটার লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাদের কাছ থেকে ঘুষটা নেওয়া হয়েছে, যাদের কাছ থেকে তোলাবাজিটা করা হয়েছে, তা সেই অযোগ্যদের সেখানে ঢুকিয়ে চাকরিটা করে দেওয়া হয়েছে। পরীক্ষা না দিয়েই এক মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গেছে এবং আদালত সেটা ধরেছে, সেই চাকরি বাতিল হয়েছে এবং কি বেতনের টাকা অবধি ফেরত দিতে হয়েছে। সেই জায়গাটা, সেই উদাহরণটাও তুলে ধরেন মাননীয় বিকাশবাবু। এবং সব থেকে বড় কথা, দুটো শেষ পয়েন্ট তিনি তুলে ধরেন, যাতে সুপ্রিম কোর্ট কার্যত আর কিছু করার জায়গা নেই এরকম একটা কনক্লুশনের জায়গায় কার্যত চলে এসছেন। সেটা হচ্ছে যে প্যানেলের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চাকরি দেওয়া হয়েছে। কতখানি ঘুষখোর একটা প্রশাসন হলে, কতখানি একটা অপদার্থ এবং একটা দুর্নীতি পরায়ণ প্রশাসন হলে এই কাজটা করতে পারে। এবং তার থেকেও বেশি কথা, পদের সংখ্যার থেকে বেশি নিয়োগ। বেশ কিছু সেগমেন্ট আছে, অন্তত 4টে সেগমেন্টের অভিযোগ আজকে তুলে ধরেছেন, উদাহরণ তুলে ধরেছেন বিকাশবাবু, এবং সেখানে বলছেন যে এখানে যা কোটা ছিল, যতজনের চাকরি পাওয়ার কথা ছিল তার থেকে বেশি লোককে পাইয়ে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত লোককে কেন পাইয়ে দেওয়া হলো, কারা পাইয়ে দিল? এটাই তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং সেখানে আরেকটা পয়েন্টও আজকে কিন্তু আলোচনায় উঠে এসেছে, যেটা সুপ্রিম কোর্ট খুব ভ্যালিডভাবে দেখছে, এবং এই যে বলা হয়েছে যে রাজ্য সরকারি দুর্নীতির স্পন্সর, সেই কথাটাকে জাস্টিফাই করছে। বলছে এখানে যে সুপার নিউমারি পোস্টগুলো তৈরি করা হয়েছে সেটা তো দুর্নীতি ঢাকতেই, যে দুর্নীতিবাজদের কিছুতেই চাকরি দিতে দেবো না। যখন গন্ডগোলটা ধরা পড়ে গেছে, এই সরকার, এই প্রশাসন চুরি করেছে, জোচ্চুরি করেছে, দুর্নীতি করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং মুখ বন্ধ রাখার জন্য কিছু যোগ্য ছেলে মেয়েকে চাকরি দিয়ে দেওয়া হবে, আর এই অযোগ্য যারা আছে তাদেরকে বহাল তবিয়তে রেখে দেওয়া হবে। এবার ওই যাদের চাকরিটা চলে যাবে তাদেরকে গুলতাপ্পি দিচ্ছে মমতা প্রশাসন, যে তারা এতদিন ধরে চাকরি করছে, তাদের বেতন চলে যাবে, তাদের সংসার ভেসে যাবে, সেই জন্য এই সুপার নিউমারি পোস্ট করে ওই অযোগ্যদের এই পোস্টটাই ঢুকিয়ে দেওয়া হবে। এটা যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতির উদাহরণ না হয়, তাহলে আর কোনটা উদাহরণ হবে? এবং এখানেই এসএসসি কিন্তু প্রথম দিন থেকে তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করা হচ্ছিল যে ভাই, এই যে যোগ্য এবং অযোগ্য এই সেগ্রিগেশন কি তোমরা করতে পারবে? তারা বারবার বলে আসছিল হ্যাঁ করতে পারবো, হ্যাঁ করতে পারবো। কতখানি ঢপবাজ, দুর্নীতিবাজ, অসভ্য হলে এই কথা বলতে পারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে সিবিআই এর ধরা কারচুপির বাইরে আর যারা আছে তারা সকলেই যোগ্য, তো এই প্রমাণটা তোমরা করতে পারবে? তো আমরা শিওর নয়। এবং বিকাশবাবুও বলছেন যে এরা যে অযোগ্য এটা তো সিবিআই ধরেছে, কিন্তু যদি যোগ্য বলে রেখে দেওয়া হয় তারা সত্যিই যোগ্য কিনা এটা পরবর্তীকালে আবার প্রশ্ন উঠে যেতে পারে। ফলে এই জায়গাটা অবশ্যই করে দেখতে হবে। কিন্তু এই জায়গাটায় একটাই প্রবলেম আসছে, যে সত্যিই যদি 26,000-এর প্যানেল বাতিল করে হয়, তাহলে যোগ্যরা চাকরি হারাবেন, সেটা তো অন্যায়। তারা কিভাবে আবার চাকরি পাবেন? তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, তারা কোনো অন্যায় না করা সত্ত্বেও এই যে কোল্যাটারাল ড্যামেজ হবে তার শিকার তারা হবেন, সেই জায়গাটাকে বার করার কি কোনো রকম কোনো কিছু জায়গা নেই? কিন্তু সেখানে অবজারভেশনে উঠে আসছে যে এটা যে ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছে, প্রশাসনিকভাবে হয়েছে, পুরো সরকারটার সঙ্গে জড়িত ছিল এই দুর্নীতির সঙ্গে, এই নিয়ে কোনো সন্দেহই আর থাকছে না। ফলে এই জায়গাটা অত্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই একটা সলিউশন দিয়েছেন মাননীয় বিকাশবাবু। তিনি বলছেন যে ঠিক আছে 26,000 চাকরি বাতিল করে দেওয়া হোক, কিন্তু পুরো পরীক্ষার সিস্টেমটাই আবার নতুন করে হোক, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই আবার নতুন করে হোক। কিন্তু সেখানেই এগ্রি করতে পারেনি সুপ্রিম কোর্ট। মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার যেটা বলছেন যে পুরো প্রসেস যদি আবার স্টার্ট করতে হয়, সেটা তো নতুন করে আবার সময় সাপেক্ষ ব্যাপার, এবং তার মধ্যে অনেক কিছু ডামাডোল হতে পারে। এই জায়গাটায় কিভাবে হবে? যারা চাকরি দিয়েছিল তাদের বাইরেও তো অনেক লোক চলে আসবে, চাকরি পরীক্ষা দিয়েছিল তাদের বাইরেও অনেক লোক চলে আসবেন। তো সেই জায়গায় বিকাশবাবু একটা সলিউশনের কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল, সেখানে যারা যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে যোগ দিয়েছিলেন তাদেরকেই আবার সুযোগ দেওয়া হোক। এবং সেক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হতে পারে যে অনেকের ক্ষেত্রে বয়স সীমা সেটা তো অতিক্রম করে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে, সুতরাং তারা হয়তো সেই ক্রাইটেরিয়া থেকে বাদ পড়ে যেতে পারে। কিন্তু সেখানে তো এক্সেপশন আনা যেতেই পারে, যেহেতু তারা সেই প্যানেলের অংশ ছিল, যেহেতু তারা সেই রিক্রুটমেন্ট প্রসেসের অংশ ছিল, তাদের সেই বয়স সীমার জায়গাটা, সেখানে একটা এক্সেপশন দেওয়া হোক।
ফলে যারা যোগ্য, যারা সত্যি করেই মেরিটের বেসিসে পেয়েছেন, এরকম কোনো ঘুষ কেলেঙ্কারি করতে হয়নি, এই তোলামুলি দুর্নীতিবাজের শিকার যাদেরকে হতে হয়নি, তারা আবার পরীক্ষা দিয়ে তাদের অনেকেই বেশিরভাগ লোকই কিন্তু আবার চাকরি পেয়ে যাবেন। কেননা তাদের মধ্যে তো শিক্ষা দীক্ষাটা আছে, যোগ্যতার ভিত্তিতে যদি চাকরি হয়, তারা সেরকম অতীতেও যেরকম পেয়েছিলেন আবারও পাবেন। এই ছাড়া কিন্তু আর কোনো সলিউশন নেই। এই প্রপোজালটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিয়েছেন, কিন্তু প্রপোজালটা ভালো হলেও সেটা সুপ্রিম কোর্টকে পুরোপুরি কনভিন্স করতে পারেনি। সত্যিই কি এই প্রসেসে যারা যোগ্য তাদেরকে একদম ছাঁকনি করে বাছাই করে আনা সম্ভব হবে এবং তাদের আবার রিস্টোরেশন হবে? সেই জায়গাটাই কিন্তু ভাবাচ্ছে সুপ্রিম কোর্টকে। ফলে আজকে এটার রায়দান হওয়া সম্ভব হয়নি এবং এর শুনানির আরো কিছুটা পার্ট বাকি আছে। আপনাদের মাথায় রাখতে হবে, যাদের চাকরিটা চলে যাবে তারা কিন্তু গত 2-3টে শুনানি ধরে দীর্ঘভাবে বলে গেছেন এবং এই সুদীপ্ত দাশগুপ্ত, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই ফিরদৌস শামুম এরা কিন্তু বলার সেইভাবে সুযোগ পাননি। আজকেই প্রথম বলার সুযোগ পেলেন মাননীয় সঞ্জীব খান্না এবং মাননীয় সঞ্জয় কুমারের সামনে, এবং তারা যে কথাটা রেখেছেন সেখানে রাজ্য সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা একদম কার্যত এস্টাবলিশ হয়ে গেছে। ফলে তাদের কাছ থেকে আরো কিছু শোনা আছে এবং তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অপোনেন্ট কিভাবে বলছে, বিশেষ করে এসএসসি এবং রাজ্য সরকারের কি বক্তব্য সেটাও শোনার জায়গা রয়েছে। ফলে এই শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে 10 তারিখ এবং হয়তো আর একটা বা দুটো শুনানি হতে পারে, অর্থাৎ 10 তারিখেই শুনানি শেষ হয়ে যেতে পারে, কিংবা 10 তারিখের পর আরো একটা শুনানি হতে পারে, যেটা ফাইনাল হিয়ারিং, মানে এসএসসি এবং রাজ্য সরকার এই বিকাশবাবুদের আজকে সওয়ালের পরিপ্রেক্ষিতে কি বলেন সেটা হয়তো 10 তারিখ শোনা হবে এবং তারপর আরেকটা শুনানি হতে পারে যেখানে পাল্টা বিকাশবাবুদের আর কি বক্তব্য রয়েছে এবং বিকাশবাবু যে প্রপোজালটা দিয়েছেন সেটার বাস্তবতা কতখানি, সেটা কিভাবে করা যেতে পারে, 26,000-এর প্যানেল বাতিল হয়ে গেলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে, সেইটা নিয়ে হয়তো আরেকটা শুনানি হতে পারে এবং তারপরই হয়তো সুপ্রিম কোর্ট ফয়সালা দিতে পারে। কিন্তু যেটা মোদ্দা কথা উঠে আসছে, যেটা বুক বাজিয়ে 48 ঘন্টার মধ্যে গিয়ে রাজ্য সরকার দাবি করেছিল, এসএসসি দাবি করেছিল যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা সম্ভব এবং এখানে কিছু কিছু যে অযোগ্য আছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক, কিন্তু এটা কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, সেইগুলো সমস্ত কিছু আজকে ভেসে গেছে। এটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং রাজ্য সরকার এর সঙ্গে খুব বড়ভাবে জড়িত, সেটা অত্যন্ত জোর গলায় সওয়াল করেছেন বিকাশবাবুরা। এখন দেখার, সত্যি আমরাও চাই যারা যোগ্য তাদের চাকরিটা থাকুক, কোল্যাটারাল ড্যামেজ হলেও যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি সেটা বাতিল হয়ে যাবে, তারা সত্যিই মুশকিলে পড়বেন, এদের চাকরিটা থাকুক। সুপ্রিম কোর্ট মাননীয় সঞ্জীব খান্না, মাননীয় সঞ্জয় কুমার যদি কোনো রকম কোনো কিছু বার করতে পারেন, বা এতজন আইনজীবী রয়েছেন যদি কোনো প্রসেস বার করতে পারেন যাতে এদের চাকরিটা থাকে আর সত্যিই যারা অযোগ্য হয়েছে তাদের চাকরিটা বাতিল হয়, সেটাই হোক। কিন্তু তার পাশাপাশি এই এত বড় প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি করেছে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কি কিছু ফয়সালা দেবে? এই এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার পর এদের কোন রকম নীতিগত যোগ্যতা রয়েছে সরকারে থাকার? এরা তো যাবে না, জোর করে গদি আঁকড়ে বসে থাকবে। ঘাড় ধাক্কা দিয়ে কি তাড়াবে সুপ্রিম কোর্ট? সেদিকেও কিন্তু নজর থাকবে। যাই হোক, 10ই ফেব্রুয়ারি কি হবে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু আজকে যা শুনানি হলো সেটা কিন্তু অত্যন্ত সদর্থক হয়েছে এবং কার্যত এই রাজ্য সরকার, এই দুর্নীতিবাজ রাজ্য সরকার, এই কথাটা কিন্তু বারবার বারবার সুপ্রিম কোর্টে উঠে এসছে। কি বলবেন সুপ্রিম কোর্টে মাননীয় সঞ্জীব খান্নার আমলে এই 26,000 চাকরি বাতিল যেভাবে খুব স্পিডি ওয়েতে একটা তার হিয়ারিং প্রসেস চলছে এবং একটা কনক্লুশন, একটা পজিটিভ কনক্লুশনের দিকে আসার চেষ্টা করছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।